স্বাগতম, নমস্কার। টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো টাইম অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় আমি জানি। আজকে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন এবং এর প্রাতিষ্ঠানিক ব্যাপার নিয়ে আমি আলোচনায় আসছি। তার আগে জানিয়ে দিই যে আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর স্বাগত পাল, হি ইজ একাডেমিক কোঅর্ডিনেটর আর কম্পিউটার সায়েন্স দপ্তরের প্রধান। ওয়েলকাম স্যার। এবং আমার ডান দিকে রয়েছেন আমার বিশেষ বন্ধু প্রফেসর ডক্টর প্রদীপ কুমার ঘোষ, এবং তিনি হচ্ছেন কি এইচওডি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তাই তো? নমস্কার। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওয়েলকাম। আচ্ছা, আমি গোড়াপত্তন করব ডক্টর পালকে দিয়েই, না ডক্টর ঘোষকে দিয়েই আমি প্রথম প্রশ্ন করে। দেখুন, আমার সঙ্গে যে আপনাদের সোমা চ্যাটার্জি ঘোষ, যিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। সোমা আমাকে জানালেন যে আমরা এমন একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট যেটা ডেফিনেটলি টেকনো গ্রুপের আন্ডারে রয়েছে, কিন্তু আমাদের মানে একেবারে নিউ টাউনের ওই বিশ্ব বাংলা গেটের সামনে গেলেই আমরাই একেবারে স্থপতির মতন দাঁড়িয়ে রয়েছি যে আমরা রয়েছি। আপনি কি বলেন? এবং বিশ্ব বাংলা গেট থেকে 300 মিটারের মধ্যে, হ্যাঁ, মানে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, যেটা বহুল প্রচলিত নাম হচ্ছে TINT। এটা টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনস্থ একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এটি ম্যাকাউটের অ্যাফিলিয়েশন এবং AICT অ্যাপ্রুভড ইনস্টিটিউট, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়ান অফ দ্য ইউনিভার্সিটির আন্ডারে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকাউট, তারই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। ভেরি রিসেন্টলি গত বছর নভেম্বর 2024, সেই সময় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল NAC, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা, তারা ইনস্টিটিউটে এসেছিলেন এবং ইনস্টিটিউটকে ভিজিট করেছেন এবং ভিজিট করে ইনস্টিটিউটের একাডেমিক অ্যাম্বিয়েন্স এবং ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি দেখার পরে তারা আমাদের ইনস্টিটিউটকে NAC B++ একটা প্রেস্টিজিয়াস র্যাঙ্কিংয়ে উন্নীত করেছে। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ইনস্টিটিউটের পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস কতটাই স্ট্রং। আমাদের ইনস্টিটিউট আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট বোথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট দুটো স্ট্রিমেই পঠন পাঠন করানো হয় এবং আমরা ট্র্যাডিশনাল এডুকেশনের চেয়েও ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এডুকেশন, ইনোভেশন, রিসার্চের উপরেই আমরা বেশি জোর দিয়ে থাকি। আমাদের যত একাডেমিক ডিপার্টমেন্টস আছে বোথ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট, এবং তাদের প্রত্যেকটাতে তাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরি ওয়েল ইকুইপড ল্যাবরেটরি আছে এবং সেই সঙ্গে ওয়েল ইকুইপড সেপারেট ক্লাসরুমস আছে, স্মার্ট ক্লাসরুমও কয়েকটা রয়েছে, সেমিনার হল রয়েছে এবং সেই সঙ্গে ডেডিকেটেড অ্যান্ড হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্সও রয়েছেন। এবং আমাদের ক্যাম্পাসটা টোটাল ওয়াইফাই এনেবলড ক্যাম্পাস এবং লাইব্রেরি ফ্যাসিলিটিস, সেন্ট্রাল লাইব্রেরি আপনি কলেজে আসলেই দেখতে পারবেন। না, আমি গেছি, সত্যি কথা, সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এবং সেখানে সেটা ডিজিটাল লাইব্রেরি, অর্থাৎ আমরা যেটা ওয়াইফাই এনেবলড এবং রিমোট অ্যাক্সেস। স্টুডেন্ট যদি মনে করে সে বাড়িতে বসে সে লাইব্রেরির বই, ক্যাটালগ এটসেট্রা বা স্টাডি মেটেরিয়াল দেখতে চায়, সে বাড়িতে বসেও সেটা দেখতে পারে। ইনস্টিটিউটের আরেকটা বিশেষত্ব হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অর্থাৎ আমরা বেশ কিছু ফরেন ইউনিভার্সিটির সঙ্গে, বিশেষ করে জার্মান, জাপান, ফ্রান্স, চায়না, এদের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন আছে এবং সেখানে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা প্রতি বছরই একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস প্রত্যেক বছর তারা কোলাবোরেটিভ কাজে এবং ইন্টার্নশিপের জন্য তারা বিদেশে সেই সমস্ত ইনস্টিটিউশনে যায় এবং 2-3 মাস সেখানে ইন্টার্নশিপ কাজ করে তারপরে আবার ফেরত আসে। এবং এই বিশেষত্বগুলো আছে। ইনস্টিটিউট শুধুমাত্র ক্লাসরুম টিচিং ছাড়াও তারা সেমিনার, কনফারেন্স, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, বিভিন্ন কোডিং কম্পিটিশনস, ইনস্টিটিউটের অনেক একাডেমিক ক্লাবস অ্যান্ড অ্যাক্টিভিটিস আছে এবং এইসবের মাধ্যমেই তারা ছাত্রদের ট্র্যাডিশনাল পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আদার ডেভেলপমেন্ট, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, সে সমস্তগুলো করে থাকে। ভেরি স্ট্রং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ইউনিট আছে, যার জন্য ইনস্টিটিউটের প্লেসমেন্টটাও খুব ভালো। চমৎকার বলেছেন ডক্টর ঘোষ, খুব ভালো বলেছেন।
আমি ডক্টর পালের কাছে যাব। প্রফেসর পাল, আপনার কাছে আমার যেটা আদৌ জানতে ইচ্ছা করে যে টেকনো ইন্ডিয়ার যে 5টা সত্যমবাবুর স্বপ্নের যে 5টা কলেজ, সে 5টা কলেজে টেকনো ইন্টারন্যাশনাল 2টো রয়েছে। একটা তো আপনার ইয়েতে, একটা টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, একটা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। এছাড়া কলকাতার উপর, কলকাতার বুকে আরো 2টো কলেজ রয়েছে। একটা রয়েছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, আর একটা মেঘনাদ টেকনোলজি। এবং উত্তরবঙ্গে আমার ভীষণ প্রিয় জায়গাটা হচ্ছে উত্তরবঙ্গ, যেখানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে, এক্সেলেন্ট, মানে সব মিলেমিশে। কোর্স বোধহয় সবগুলো অলমোস্ট সেম। তাহলেও আমি জানতে চাইবো যে আপনাদের এখানে কি কি কোর্স রয়েছে। তো টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে আমরা টোটাল কোর্সগুলোকে তিনটে সেক্টরে ভাগ করতে পারি। একটা হলো কম্পিউটার সায়েন্স এবং অ্যালায়েড কোর্স, একটা কোর ব্রাঞ্চেস, আর একটা নন বিটেক কোর্সেস। তো কম্পিউটার সায়েন্স এবং অ্যালায়েডের মধ্যে যে দুটো মেন আছে এখানে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি। তারপর নতুন আমরা অনেকগুলো ব্রাঞ্চ এখানে খুলেছি। সেই ব্রাঞ্চগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, সাইবার সিকিউরিটি, দেন ডেটা সায়েন্স, দেন আইওটি, অ্যান্ড দেন এআইএমএল। এই কোর্সগুলো ছাড়াও, শেষেরটা একটুখানি জোর দিয়ে বলুন। হ্যাঁ, এই কোর্সগুলো ছাড়াও এআইডিএস আর একটা নতুন কোর্স আমাদের গত বছর থেকে খুলেছে। এর সঙ্গে আছে এবছর আমরা একটা নতুন কোর্সের অ্যাপ্লাই করেছি, যেটার অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি অলরেডি ফ্রম AICTE। সেই কোর্সটি হলো CSE অ্যান্ড আইটি, দ্যাট ইজ এ মিক্সচার অফ কম্পিউটার সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আইটি মিনস দ্য অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জিনিসগুলো এর মধ্যে সব থাকবে। আর কোর ব্রাঞ্চগুলোর মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইসিই আছে, মেকানিক্যাল, সিভিল এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে। ইসির সঙ্গে গত বছর থেকে একটা নতুন প্রোগ্রাম আমরা শুরু করেছি, ইসিএস, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ব্যাপারটা নিয়ে স্যার হয়তো পরে আবার একটু বলবেন। এছাড়াও আমাদের এমটেক আছে, এমটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আর সঙ্গে নন বিটেক যে কোর্সগুলো আছে, নন ইঞ্জিনিয়ারিং কোর্স, সেগুলো হলো বিবিএ, বিসিএ, এমসিএ অ্যান্ড এমবিএ। এই কোর্সগুলি মোটামুটি আমাদের কলেজে এখন চলে। এর মধ্যে স্পেশাল কোর্স কোনটাকে ধরুন? এখন যে সমস্ত কোর্সগুলো চলছে তার মধ্যে আপনি যদি দেখেন যে আইটি সেক্টরে বা কম্পিউটার সায়েন্স সেক্টরে, কম্পিউটার সায়েন্স, আইটি, এআইএমএল এগুলোর চাহিদা এখন ব্যাপক। হ্যাঁ, তো কারণ এআই তো এখন একেবারে সবার এখন সব কিছুর মধ্যেই এআই লাগে। আজকে মোবাইল খুললেই এআই এর ব্যাপার-স্যাপার দেখছি। আপনি যে কোনো কিছু অ্যানালিসিস করার জন্য আপনার এআই এবং মেশিন লার্নিং এগুলো লাগবে। আরও একটা কোর্স ইসিএস নতুন উঠে এসছে, যেটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আন্ডারে। এই কোর্সটারও চাহিদা রয়েছে। আচ্ছা, স্টুডেন্টদের একটা জিনিস বলছি, স্টুডেন্টদের ডিমান্ডের জায়গায় তাদের যে স্টার্ট আপটা রয়েছে, তাই না? তো স্টার্ট আপ একটা ইনিশিয়েটিভ, যেটা তারা নিজেরাই, একটা স্টুডেন্ট 4 বছর এখানে পাশ করে বেরোনোর পরে তারা নিজেদের একটা প্রতিষ্ঠান তৈরি করার দিকে এগিয়ে যায়। তো এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের অনেকগুলো সাব পার্ট আছে কলেজে। যেমন ওয়ান ইজ ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল, আইআইসি। এটা সারা বছর এই স্টার্ট আপ ইনিশিয়েটিভ নিয়ে প্রচুর কাজ করে। অ্যানাদার ওয়ান ইজ বিজনেস ইনকিউবেশন সেল। বিজনেস ইনকিউবেশন সেল একটা বিজনেসকে ইনকিউবেট করার জন্য যা যা ফ্যাসিলিটি দরকার, মানে বাইরে থেকে যারা ইনভেস্টর তাদেরকে নিয়ে আসা, যারা সাপোর্ট দিতে পারবে একটা নতুন প্রোটোটাইপ তৈরি হলে তাদেরকে নিয়ে আসা, বা আমাদের কলেজে যারা আছেন অনেক প্রফেসর যারা বিজনেস ইনকিউবেশন সেলের মেম্বার, তারাও সাপোর্ট দেয়। তো আমরা এইভাবে স্টার্ট আপকে মানে ভালো করে যাতে কয়েকটা টিম প্রতি বছর বেরোতে পারে অ্যাজ এ স্টার্ট আপ, আমরা এর সাপোর্টটা দিয়ে থাকি। এবং এর সঙ্গে অ্যাডিশনাল টিচিং অ্যান্ড লার্নিং এর ব্যাপারটা তো থাকে। সেটা তো আছেই, টিচিং অ্যান্ড লার্নিং এর যে ব্যাপারটা রয়েছে সেটা আমি একটু বলবো। নর্মাল আগে যেটা আমি আর একটু জাস্ট পয়েন্ট বলে নিই, এই ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপের জন্য যখন বললেন, আমাদের এই কিছুদিন আগে একটা সামিট হয়ে গেল, ন্যাশনাল ইনভেস্টর স্টার্ট আপ সামিট, এবং হ্যাঁ, ইয়েস, আপনি গিয়েছিলেন। এবং সেই ইনকিউবসের সেখানে হচ্ছে কি, দ্যাট ইজ এ প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট, ইনভেস্টর এবং ইন্ডাস্ট্রি পার্টনার্স তারাও এসেছিলেন, এবং তারা আমাদের স্টুডেন্টকে অনেক রকম ডিসকাশনস করেছেন যে কোনো একটা প্রজেক্ট বা মডিউল যদি ডেভেলপ করতে হয় তার প্রসেসগুলো কীভাবে প্রজেক্ট সিলেকশন হবে, এবং প্রজেক্ট কাজ করতে গেলে যে ফেসিলিটিস, ল্যাব ফেসিলিটিস এটসেট্রা প্রয়োজন আছে, তার ছাড়াও একটা ফাইন্যান্সিয়াল পার্ট থাকে, ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টর কীভাবে ইনভেস্টমেন্ট করবে এবং তার পলিসিগুলো কী, সেই সমস্ত ব্যাপারে একটা আলোকপাত করে গেছেন।
আর লাস্ট যেটা স্যার বলতে গিয়ে থেমে গেলেন, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স যে কোর্সটা গত বছর আমরা চালু করেছিলাম। আমরা জানি যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার টোটাল যদি পড়তে হয়, মোটামুটি 50 থেকে 55টার মতো সাবজেক্ট পড়তে হয়, এবং তার মধ্যে বেসিক সায়েন্স যেমন থাকে, হিউম্যানিটিস থাকে, সোশ্যাল সায়েন্স থাকে, এগুলোতে আপনার মোটামুটি 20% কভার করে। আর বাকি যে 80% সেটা কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস আছে, সেখানে প্রজেক্টস আছে, সেখানে ইন্টার্নশিপ আছে, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটস আছে, এটসেট্রা, এবং অনেক কিছু ভ্যালু অ্যাডেড কোর্সও আছে। এই 80% সাবজেক্টের মধ্যে ট্র্যাডিশনালি ইসিএসে আমরা যেটা করেছিলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, সেখানে এই 80%-এর 50% আমরা রেখেছিলাম ইলেকট্রনিক্স রিলেটেড কোর্স, যাতে কিনা স্টুডেন্টরা 50% ইলেকট্রনিক্স ফাউন্ডেশনটা ডেভেলপ করতে পারে। বাকি 50% কোর্সটা আমরা কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টে রেখেছিলাম। তাতে সুবিধাটা হচ্ছে কি, যে 4 বছর পর যখন তারা বিটেক করে বেরোচ্ছে, তাদের কাছে দুটো ওপেনিং, দুটো জায়গাতেই এক্সপার্টাইজেশন তাদের চলে এসছে। তারা ইলেকট্রনিক্স রিলেটেড কোর কোম্পানিতেও যেমন ঢুকতে পারবে, ঠিক সেরকম আইটি রিলেটেড কোম্পানিতেও তাদের ওপেনিং থাকবে, বিকজ তারা কম্পিউটার রিলেটেড অনেক সাবজেক্ট তারা স্টাডি করেছে। এবং এটা হচ্ছে বিশেষত্ব, এবং আমরা এক্সপেক্ট করছি যে এবারও অলরেডি এনকোয়ারি আসতে শুরু করেছে ইসিএস কোর্সটা নিয়ে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আপনি কি বলছিলেন? হ্যাঁ, তো টিচিং লার্নিংয়ের ব্যাপারটা আমি কলেজে কেমনভাবে চলে সেটা বলে দিই। যেহেতু আমরা একটা ইউনিভার্সিটির আন্ডারে আছি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, শর্টলি মাকআউট। তো মাকআউটের এক্সাম সিস্টেমটা আমি একটু শর্টে বলি। প্রত্যেকটা সেমিস্টার আপনারা জানেন যে বিটেক কোর্স বা এখন যেগুলো নন বিটেক কোর্সও আছে, সেমিস্টার ওয়াইজ চলে 6 মান্থস। তো একটা সেমিস্টারে 4টে ইন্টারনাল টেস্ট হয়, এবং প্রত্যেকটা টেস্টের প্যাটার্নগুলো আলাদা, এবং প্র্যাকটিক্যালের জন্য 2টো ইন্টারনাল টেস্ট হয়, এবং তারপরে ফাইনাল টেস্ট হয়। এবং ওভারঅল একটা মার্কিং সিস্টেম ইউনিভার্সিটির আছে, যেটা খুবই ট্রান্সপারেন্ট কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিস ইন ওয়েস্ট বেঙ্গল অর আদার্স। সো এটা গেল টিচিং লার্নিংয়ের আউটকামটাকে বাছার জন্য বা আউটকামটাকে ঠিক করে দেখানোর জন্য কি সিস্টেম ইউজ হয়। আমরা ইন্টারনালি একটা সিস্টেম ইউজ করি আমাদের কলেজের জন্য, সেটাকে বলে মডুল। মানে এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম হুইচ ইজ মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো সমস্ত টিচাররা আমাদের এই মডুল প্ল্যাটফর্ম ইউজ করে স্টুডেন্টদের কুইজ নেওয়া বা অ্যাসাইনমেন্টস ওদের থেকে কালেক্ট করা, সেগুলো ইভ্যালুয়েট করা, এটা করে থাকি আমরা। টিচিং লার্নিংয়ের মধ্যে আমরা নতুনভাবে একটু পড়ানোর চেষ্টা করছি গত বছর থেকে। আমরা হয়তো ফল পাবো আগামী 2-1 বছরের মধ্যে। ধরুন একটা ক্লাস মোটামুটি 1 ঘন্টার ক্লাস, এটাকে আমরা 4টে ভাগে ভাগ করছি। তো প্রথম ভাগটাতে আমরা টিচাররা যেটা করার চেষ্টা করছি বা করব, সেটা কোনো একটা টপিকটাকে বোঝানো স্টুডেন্টদেরকে, টপিকটাকে ডিসক্রাইব করা। নেক্সট 15 মিনিট ওই টপিকের ওপর বেস করে আমরা ওদেরকে প্রবলেম দেবো। মানে তোমরা শুনে নিয়েছো, এবার তোমরা হ্যাঁ, তো কোনো একটা প্রবলেম টিচাররা 15 মিনিট বা 15 মিনিট এটাকে বোর্ড ওয়ার্ক হোক এবং অন্যান্য আইসিটি বেসড টুলস লাইক প্রজেক্টর বা অন্য কিছু ইউজ করে সেটাকে ডেসক্রাইব করলো। থার্ড 15 মিনিট আমরা যেটা করব, ওই টাইপেরই প্রবলেম স্টুডেন্টদের করতে দেবো। তাহলে যেটা হবে, ও প্রথম 15 মিনিটে ও যেটা শুনলো, শিখলো, তার উপর বেস করে একটা প্রবলেম করলো। থার্ড 15 মিনিটে গিয়ে ওই সেম টাইপের প্রবলেম ক্লাসরুমে বসেই শিখে গেল। হ্যাঁ, এটাতে খুব কুইক পিকআপটা হয়। এই মডেলটা আমরা করছি, এবং লাস্ট 15 মিনিট আমরা ওরা কতটা করতে পারলো তার অ্যানালিসিস করা, এবং নেক্সট ডেতে কি পড়াবো, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ডেতে আমরা কি পড়াবো সেই জিনিসটা আমরা ওদেরকে প্রস্তুতিকরণ একটা থাকে, যাতে করে ওরা বাড়িতে পড়ে নিয়ে পরের দিনের ক্লাসে আসতে পারে। একটা আইডিয়া দিয়ে দাও স্যার। একটা ফোন নিয়ে নিচ্ছি, একটা ফোন আছে দর্শকদের। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, রাজীব কর। কোথা থেকে? শিলিগুড়ি। হ্যাঁ, কে বলছেন? আমি রাজীব কর বলছি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, বলছি আমার পাস করলো শিলিগুড়িতে। আপনার মেয়ে এবার হায়ার সেকেন্ডারি পাস করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিউটি পরীক্ষাও দিয়েছে। কি নিয়ে পড়েছে? সায়েন্স নিয়ে। হ্যাঁ, সায়েন্সে কি সাবজেক্টগুলো কি ছিল? সায়েন্স তো ওই পিসিএম ছিল। পিসিএম তো? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন এবার। তো এখন সিইউটিও দিয়েছে, সিইউটির রেজাল্ট তো আসেনি স্যার। তো সিইউটির রেজাল্ট আসেনি, কিন্তু আমি ওই টেকনো ইন্ডিয়া নিউটাউন সেইটাই মানে অ্যাডমিশন করাতে চাচ্ছি। তো এই জন্য কথা বললাম আর কি স্যার। প্লিজ
আপনি কোন এক্সামের কথা বলছেন? সিইটি? সিইউইটি পরীক্ষা দিয়েছে ও। আচ্ছা, এটা কোন কোর্স নিয়ে পড়তে চায়? পুরো ইঞ্জিনিয়ারিং এর পড়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং এর কি কোন ইঞ্জিনিয়ারিং? ওটা তো স্যার এখন তো আপনি ভাবতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটু বলে দিই, ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্সের যেগুলো ডিগ্রি কোর্স আছে সেইগুলোতে যদি অ্যাডমিশন পেতে হয় তাহলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন একটা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্ট করে, এবং জেই মেন্স একটা হয়। তো এই দুটো এক্সাম দিয়ে পাশ করে একটা র্যাঙ্ক থাকতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 45% থাকতে হবে। এটা যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে হয়। নন ইঞ্জিনিয়ারিং কিন্তু কম্পিউটার রিলেটেড কোর্স আমাদের আছে, যেগুলো বিবিএ বা বিসিএ। যদি ওর কম্পিউটার ওরিয়েন্টেড জিনিসপত্রে যদি ওর ন্যাক বেশি থাকে তাহলে বিসিএ কোর্সেও ভর্তি হতে পারে। তার জন্য ক্লাস 12 পাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই পারে, না থাকলেও সম্ভব এখন। এবং এর জন্য একটা এক্সাম হয়, সেই এক্সামটার নাম সিইটি। এই এক্সামটা মার্ক আউট কন্ডাক্ট করে। তো এটা দুটো হয়, দরকার নেই, উনি ইঞ্জিনিয়ারিং এ পড়াবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমাদের আলোচনার জায়গা ছিল যে আদার দেন ইঞ্জিনিয়ারিং কি কোর্স আপনি আর্টস বা কমার্সের স্টুডেন্ট, যেটা আপনি বলতে চাইছিলেন, আমি ওনাকে কেটে আউট করে দিয়ে এবার প্রশ্নটা ফার্দার রাখছি। তো আদার দেন ইঞ্জিনিয়ারিং আমাদের ব্যাচেলার ডিগ্রির দুটো কোর্স আছে। ওয়ান ইজ বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অন্যটা হলো বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো কোর্স এর আগে পর্যন্ত, গত বছরের আগে পর্যন্ত 3 ইয়ার্সের কোর্স ছিল, অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ মার্ক আউট। সো ফ্রম দ্য লাস্ট ইয়ার, মানে গত বছর থেকে এটা এআইসিটি অ্যাপ্রুভড কোর্স হয়ে গেছে, এবং এই কোর্সটা এখন 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স। তো এই কোর্স দুটো পড়তে গেলে ইউনিভার্সিটির একটা স্পেশাল এক্সামিনেশন হয়, সিইটি। এই এক্সামিনেশনটা পাস করতে হয়, এবং এই এক্সামিনেশনের যে র্যাঙ্ক আসে সেই র্যাঙ্ক বেসিসে আমাদের এখানে অ্যাডমিশন হয়। সুতরাং মানে আমার কলেজে পড়তে গেলে আপনাকে যে সায়েন্স নিয়েই আসতে হবে এরকম কিছু নেই। বিসিএ এবং বিবিএতে অ্যাডমিশন পেতে গেলে যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসছেন তারাও এখানে সুযোগ পেতে পারেন। তো এটা তো ভালো জিনিস ডক্টর ঘোষ। এবং আমি মনে করি যে আর্টসের স্টুডেন্টরা টেকনোতে পড়তে পারবে না, এটা এরকম তো কোনো ব্যাপার নেই। সুতরাং এটা একটা সুপ্রাচীন তো টেকনো ইন্ডিয়া গ্রুপ, তো সেখানে যদি পড়তে হয় তাহলে আর্টসের স্টুডেন্টদের পক্ষে। আর আমি মনে করি যেটা, এটা আপনাদের মতামত জানতে চাই, যে হোয়াই নট বিবিএ কোর্সটা তো পড়তেই পারে যে কেউ, সায়েন্সও হতে পারে, আর্টসও হতে পারে, কমার্সও হতে পারে, এবং তাদের ফিউচার এমবিএ করলে তো দুর্দান্ত তাদের চাকরির ব্যাপারটা রয়েছে। এবং সেখানে 3 বছরের চেয়ে 4 বছরের যে সিস্টেমটা হয়েছে ওটা আপনি একবার একটু এক্সপ্লেন করে দিতে পারেন। হ্যাঁ, তো বিবিএর ক্ষেত্রেও একই। বিসিএতে যেরকম বললাম যে 3 বছরের থেকে ওটা 4 ইয়ার্স 4 বছরের হচ্ছে। তো আগে এই কোর্সগুলো এআইসিটি অ্যাপ্রুভড কোর্স ছিল না, এখন এটা এআইসিটি অ্যাপ্রুভড কোর্স। সুতরাং এই সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। বিবিএ কমপ্লিশন হয়ে যাওয়ার পরে আপনি আমাদের এখান থেকেই এমবিএ করতে পারেন। আমাদের এমবিএর স্ট্রং ফ্যাসিলিটিস রয়েছে, এবং এমবিএ ডিপার্টমেন্টটি আমি যেটা বলছিলাম এর আগে বিজনেস ইনকিউবেশন সেল চালায়, বিজনেস অপরচুনিটিস ক্রিয়েট করে। সুতরাং বিবিএ এবং এমবিএ এই পেয়ারটা আমাদের এখানে খুব স্ট্রং। আচ্ছা, এবার প্লেসমেন্টের ব্যাপারটা চলে আসছি। হ্যাঁ, প্লেসমেন্ট ন্যাচারালি যারা স্টুডেন্ট ভর্তি হবে 4 বছর পরে বেরোবে, কাজে তাদের একটা তো টার্গেট থাকবেই যে তারা কোনো না কোনো একটা জব নিয়ে বেরোবে। আমাদের ইনস্টিটিউটের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল রয়েছে এবং খুব শক্তিশালী, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রতিষ্ঠানিক। আমি প্লেসমেন্ট রেকর্ডটা ঠিক এইরকমভাবে শুরু করছি। গত 2-3 দিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা র্যাঙ্ক বার করলো। টাইমস অফ ইন্ডিয়া তারা একটা সমীক্ষা চালিয়ে এবং বিভিন্ন ইনস্টিটিউটের কাছ থেকে ডেটা কালেকশন করে, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট এবং সেলফ ফাইন্যান্সিং কলেজের কাছ থেকে ডেটা নিয়ে তারা 175টা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে একটা র্যাঙ্কিং করেছে অল ইন্ডিয়া বেসিসে, এবং সেই র্যাঙ্কিংয়ে আমাদের টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন 25th পজিশন, এবং যেটা খুব রিমার্কেবল। কাজেই এটা আপনারা বুঝতেই পারবেন যে আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল অ্যাক্টিভিটি এবং এটা কতটাই স্ট্রং। আর গত বছর আমাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল 82% or 83%-এর কাছাকাছি প্লেসমেন্ট তারা দিতে পেরেছিল, এবং খুব ভালো ভালো কোম্পানি, IBM, তারপরে উইপ্রো, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, মাইন্ডট্রি,
এইরকম নামি আরো তো নতুন বিখ্যাত নতুন সব কোম্পানি আসছেও। কোম্পানি তাদেরকে প্লেসমেন্ট দিয়েছিল এবং এই বছরে এখনও প্লেসমেন্ট চলছে। ইনফ্যাক্ট এখন 4th ইয়ার স্টুডেন্ট পাস আউট করেনি, তাদের এখন এন্ড সেমিস্টার এক্সামিনেশন চলছে এবং সেই সঙ্গে আমাদের প্লেসমেন্ট অ্যাক্টিভিটিগুলোও আমাদের চলে আসছে। এখনও পর্যন্ত অলমোস্ট 50% স্টুডেন্টদের প্লেসমেন্ট হয়ে গেছে এবং এদের স্যালারি প্যাকেজ যদি আমি বলি, মানে থার্ড ইয়ারই হয়ে গেছে, থার্ড ইয়ারের এন্ড থেকেই শুরু হয়েছে এবং যারা এখন 4th ইয়ার ফাইনাল সেমিস্টার রয়েছে তাদের কথা বলছি, এবং প্রায় 50% অলমোস্ট ওভার। আরও প্লেসমেন্টের অ্যাক্টিভিটি চলছে এবং স্যালারি প্যাকেজ মোটামুটিভাবে 8 to 10 লাখ তো হচ্ছেই এবং লাস্ট 2 ইয়ার্স রেকর্ডে ম্যাক্সিমাম প্লেসমেন্ট স্যালারি প্যাকেজ 32 লাখ হয়েছিল লাস্ট ইয়ার। এখন 8 to 10 লাখ চলছে এবং মাঝারি মেরিটের যে স্টুডেন্টসগুলো তাদের জন্য মোটামুটিভাবে 5 লাখ পার অ্যানাম এইরকম একটা প্যাকেজে তারা চাকরি পাচ্ছে। শুধু ট্রেনিং প্লেসমেন্ট সেলের আরও অ্যাক্টিভিটি রয়েছে, তারা যেমন ইঞ্জিনিয়ারিং ডোমেন নলেজ ট্রেনিং তারা অর্গানাইজ করে এবং বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্টও বিভিন্ন, শুধু একাডেমিক নলেজটাই তাদের পক্ষে সাফিসিয়েন্ট নয়, তারা সফট স্কিল এক্সপোজার জানতে চায়, ইঞ্জিনিয়ারিংয়ের আদার স্পেশালাইজ সাবজেক্টে কীরকম তারা পারফরমেন্স শো করছে সেগুলো দেখতে চাই এবং তার জন্য সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টসগুলো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল খুব অ্যাক্টিভলি করে এবং যার জন্যই আমাদের প্লেসমেন্ট রেকর্ডটা ভেরি হাই কম্পেয়ার টু আদার ইঞ্জিনিয়ারিং কলেজেস নিয়ার বাই ইন কলকাতা। একটা কথা আমি বলবো আপনাদের দুজনকেই, আমার যে বক্তব্যটা, যে একটা কানেকশন রাখা দরকার। দেয়ার মাস্ট বি সামবডি হু হ্যাজ এ ফেস, যেটা আপনাদের অন্যতম পরিচালক, প্রধান পরিচালক সত্যম রায়চৌধুরী আজকে দেশে বিদেশে, দেশে তো বটেই, অ্যান্ড তার কানেকশন এত ভালো, তিনি বিদেশে গিয়েও ছাত্রছাত্রীদের জন্য কথাবার্তা বলছেন। আচ্ছা, বহু সিগনেচার করা হয়েছে বহু জায়গাতে, তো এটা কি একটা ইতিবাচক দিক নয়? হ্যাঁ, অবশ্যই এটা একটা ইতিবাচক দিক। গ্লোবাল এফেক্টটা ভীষণ প্রয়োজন এবং সেটা আমাদের আছে। তো আমাদের এমডি স্যার একদিন গল্প করছিলেন ছোট্ট করে আর কি, তো উনি বাইরে গেছেন, বিদেশে গেছেন কোনো একটা কাজে, তো উনি যেখানেই যান সেখানেই আমাদের অ্যালুমনাই, নট অনলি মানে আমাদের কলেজ থেকে নাও হতে পারে, অন্য কলেজের, সবসময় উনি অ্যালুমনাই মিট করেন বাইরে যাওয়ার পরেও। তার মানে আমাদের গ্রুপের এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এই টেকনো ইন্ডিয়া গ্রুপেরই বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। প্লেসমেন্ট নিয়ে আমি আরেকটুখানি অ্যাড করে দিই, স্যার যখন শুরু করেছিলেন, যেটা স্যার বলছিলেন সফট স্কিল এবং অ্যাপটিটিউড এবং টেকনিক্যাল স্কিলের সারা বছর ধরে ট্রেনিং হয়। এর সাথে আমাদের অনেকগুলো গ্লোবাল সার্টিফিকেশনের একাডেমিক টাই আপ আছে, যেমন ধরুন রেড হ্যাট ইসি কাউন্সিল, রেড হ্যাট লিনাক্স, এটা একটা অপারেটিং সিস্টেমের সার্টিফিকেশনের জন্য আমাদের ইনস্টিটিউশনাল টাই আপ আছে এবং যে সমস্ত স্টুডেন্টরা এই সার্টিফিকেশনগুলো করতে চায় তারা ডিসকাউন্টেড প্রাইসে করতে পারে। ইসি কাউন্সিল সাইবার সিকিউরিটি সার্টিফিকেশনের জন্য আছে এবং AWS অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এই সার্টিফিকেশন কোর্সগুলো আমাদের স্টুডেন্টরা করে এবং এতে এদের যে ভ্যালু অ্যাডিশন হয়, যেহেতু এই সার্টিফিকেশানগুলো একটা গ্লোবাল সার্টিফিকেশান, সুতরাং এদের সিভিটাকে এনরিচ করে এবং জব পেতে এদের বেশ সুবিধা হয়। একটা ব্যাপার আমি বলবো, দেখুন এই যে কোভিড টাইমটা গিয়েছিল, সেই সময়টা অনেকেরই পড়াশোনাটা প্রপারলি হয়নি, হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কোনো ক্রমে দিয়েছিল, সবই অনলাইন হয়েছিল, ওই সময়টা চাকরি বাকরির উপর একটা ধাক্কাও হয়েছিল। হ্যাঁ, কিছুটা হয়েছিল, কিন্তু ওই না, আমি তা বলছি সারা ভারতবর্ষেই 2 কোটি লোক কর্মহীন হয়েছিল। এক্স্যাক্টলি, তারা যে সব টেকনো ইন্ডিয়ার লোক তো বলছি না, আমি বলছি যে ওভারঅল। কিন্তু আমি যতটুকু শুনেছি যে আবার ধীরে ধীরে সেই চাকরির বাজারটা সতেজ হচ্ছে। টেকনো ইন্ডিয়া হ্যাজ এ রেপুটেশন, ভারতবর্ষের বুকে অন্যতম একটা টেকনোলজিক্যাল গ্রুপ। তো কি মেসেজটা রয়েছে জনগণের উদ্দেশ্যে, মানে যারা দোজ হু আর ওয়াচিং দ্য প্রোগ্রাম ইন টেলিভিশন অ্যাট দ্য সেম টাইম ইন দ্য মোবাইল ফোন, এবং যারা টেকনো ইন্ডিয়াতে অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট যারা পড়াশোনা করতে চায়? হ্যাঁ, যেমন প্রথমেই বলবো যে স্টুডেন্টদেরকে একটা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ভর্তি করাতে গেলে তাদের কলেজ সিলেকশনটা একটা ভেরি ক্রিটিক্যাল ডিসিশন। তাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কলেজ সিলেকশন, আর একটা হচ্ছে স্টুডেন্টের ক্যাপেবিলিটি, তারা 12th স্ট্যান্ডার্ডে তারা কতটা পোটেনশিয়াল নিয়ে তারা নিজেকে তৈরি করেছে। যেমন ধরুন, আমাদের যেহেতু কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সটা খুব আবশ্যিক, এটা ইঞ্জিনিয়ারিং স্টাডিতে লাগবেই,
কাজে সেখানে দেখতে হবে যে একটি ছেলে ধরুন ফিজিক্সে খুব ভালো করেছে, ফিজিক্স ওরিয়েন্টেড মাইন্ড, সে খুব সুন্দর প্রবলেম সলভ করতে পারে, তার ন্যাক আছে বিভিন্ন রকম ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্সের কনসেপ্টগুলো বুঝতে পারে, তাহলে আমি তাকে ন্যাচারালি সাজেস্ট করব যে সে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল রিলেটেড প্রোগ্রামে সে পার্টিসিপেট করুক। আবার অনেক স্টুডেন্ট আছে সে হয়তো ম্যাথমেটিক্সে সে খুব স্ট্রং, ম্যাথমেটিক্স মাইন্ড, তার লজিক্যাল ম্যাথমেটিক্সে স্ট্রং হওয়া উচিত, ম্যাথমেটিক্স না ভালো স্ট্রং হলে ইঞ্জিনিয়ারিংটা সে আসতেই পারবে না, ঠিক করে ভালো করে সে নিজেকে ডেভেলপ করতে পারবে না। তার হয়তো নিউমেরিক্যাল রিজনিং, কোডিং বা সে ক্যালকুলাস, অ্যালজেব্রা এগুলোকে অনেক বেশি পছন্দ করে। তখন তাকে বলবো যে তার সিলেকশনটা এরকমভাবে হবে সে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যালাইড যে কোর্সগুলো আছে সেইগুলোতে সে অপ্ট করাটা তার বেটার হবে। যদি সে ছেলেটি বা মেয়েটি সে যদি মনে করে যে তার কেমিস্ট্রিটা খুব ভালো লাগে, তাহলে ন্যাচারালি তার সে অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক বা কেমিক্যাল রিয়াকশানসে তার একটা অ্যাট্রাকশান রয়েছে, তাকে সাজেস্ট করা হবে সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বায়োটেকনোলজি পড়তে পারে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে সে পড়াশোনা করতে পারে। অনেকে আছে হয়তো ব্যালেন্স, সে ফিজিক্স বা ম্যাথমেটিক্স এই দুটোতেই স্ট্রং, সে ডিসাইড করতে পারছে না যে কোনটা করবে। তার যদি ন্যাক থাকে সে ইনোভেশন, সে কিছুটা ধরুন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং বা কিংবা মেশিনের উপরে তার ন্যাক আছে, ন্যাচারালি সে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে এই কোর ইঞ্জিনিয়ারিং, এটা তো গেল তার স্ট্রেংথ। হায়ার সেকেন্ডারিতে সে কীরকম পারফরমেন্স দেখিয়েছে তার উপরে। এরপরে আরেকটা পয়েন্ট আছে, সে ছেলে বা মেয়েটির তার ন্যাকটা কী, সে কী চাইছে। সে ফাইনালি 4 বছর পরে সে আইটি সেক্টর বা আইটি রিলেটেড কোম্পানিতে জব চাইছে, যদি সে চায় ন্যাচারালি সিএসই বা আইটির উপরে সে কাজ করতে পারবে, অথবা ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, তার যদি ন্যাক থাকে সেদিকে যেতে পারবে। যদি সে মনে করে যে সে কাটিং এজ ইলেকট্রনিক্স বা কমিউনিকেশান, সেমিকন্ডাক্টর ফিজিক্স এই সাবজেক্টগুলো বা ইলেকট্রনিক গ্যাজেট আমরা যেগুলো দেখি এগুলোর উপরে তার খুব বেশি মাত্রায় ইন্টারেস্ট আছে, তাহলে ন্যাচারালি আমি তাকে সাজেস্ট করবো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইজ দ্য অনলি সাবজেক্ট ভেরি মাচ সুটেড ফর দেম। এটাই আমার কাছ থেকে বলা। এবং 4 বছর পরে সে যখন বেরোবে, অবভিয়াসলি যে ধরনের কোর্স আছে এবং মার্কেটে প্লেসমেন্টের যা ডিমান্ড রয়েছে। একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার ভাই উচ্চ মাধ্যমিক পাস করেছে। আপনার ও এখন উচ্চ মাধ্যমিক পাস করে যখন বিসিএ করবে, তার বিসিএ করে কি এমসিএ করাটা কি মাস্ট, সেটাই একটু জানতে চাইছি। এটা ভালো প্রশ্ন করেছেন, আমারও এরকম ধরনের একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল। আচ্ছা, ওর ম্যাথমেটিক্স আছে কি? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিসিএর পরে এমসিএটা মাস্ট? বিসিএর পরে এমসিএ করতেই হবে এমন কোনো কথা নেই। আমাদের কলেজে বিসিএরও ক্যাম্পাস প্লেসমেন্ট প্রচুর হয়, বিশেষ করে কয়েকটা কোম্পানি আমি নাম বলছি, যেমন টিসিএস এবং উইপ্রো এবং আরও অনেকগুলো কোম্পানিতে বিসিএদের নেওয়া হয়। সুতরাং বিসিএর পরে কেউ যদি জবে যেতে চায় তারা জব মার্কেটে যেতে পারে। যদি কেউ তার নিজের শিক্ষাগত মানটাকে আরও উন্নত করে জব মার্কেটে যেতে চায়, সেখানে তাহলে পরবর্তীতে এমসিএ করতে পারে। কিন্তু বিসিএর পরেও প্রচুর ভালো ভালো জব পাওয়া যায়। না ব্যাস, তবে একটা ছোট স্টুডেন্টের উপরে, সে যদি মনে করে যে না আমি গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স প্রোগ্রামে আমি যেতে চাইছি, ন্যাচারালি তার। না, আপনার সাজেশনটা কি? আমার সাজেশন হলো একটা 4 বছর এখন যেহেতু জিজ্ঞেস করছেন, তার মানে উনি বলছেন যে কি করব। আমি যেটা সাজেস্ট করব, বিসিএতে যদিও খুব ভালো পারফর্ম করে, ভালো রেজাল্ট করে, তাহলে ও 4 বছর যেহেতু এখন হয়ে গেল কোর্সটা, তো 4 বছর বাদে ও কিছুদিন জব করুক, 2 বছর 3 বছর জব করুক, তারপরে আবার ফিরে এসে মাস্টার্স করুক। সেটা বেটার। হ্যাঁ, সেটা করতেই পারে। আপনার ওখানে পারবে? যে কোনো জায়গায় করতে পারবে, আমাদের এখানেও করতে পারবে, অন্য জায়গাতেও করতে পারবে। যেরকম বিটেক করার পরে ইমিডিয়েট সবাই এমটেক করে না, একটু জব মার্কেটে কিছুদিন এসে তারপরে মাস্টার ডিগ্রিতে হয়তো অনেকে ঢোকে। আপনারা কি ধারাবাহিকভাবে পরপর পড়ে গেছেন নাকি? না, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে পড়িনি। আমার ক্ষেত্রে বছর দুয়েকের একটা গ্যাপ ছিল বিটেকের পরে মাস্টার ডিগ্রি করার মাঝখানে। ওকে, এই গ্যাপটাতে আমি চাকরি করেছি, কিন্তু তারপরে চাকরি করতে করতে আমরা মাস্টার ডিগ্রি করেছি।
বাহ। তবে পড়াশোনার মধ্যে যারা পড়াশোনা হায়ার স্টাডিজ করতে চায় এই মুহূর্তে হয়তো জব মার্কেটে সে গ্র্যাজুয়েশনের পরেই জব পেয়ে গেল, কিন্তু ইন ফিউচার প্রসপেক্ট যদি দেখতে হয় আমার মনে হয় মাস্টার্স করে তাকে জবে ঢোকাটাই বোধহয় বেটার হবে। সেখানে আরেকটা ওপেনিং থাকলো যে রিসার্চের দিকটাও তার ওপেন থাকলো, যেটা গ্র্যাজুয়েশনের পর হয়তো ততটা সুযোগ পাবে না, কিন্তু মাস্টার্সটা করা থাকলে সে ওই দিকটাও তার এক্সপোজ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ স্যার, প্রফেসর পাল, প্রফেসর ঘোষ। একটা চমৎকার অনুষ্ঠান, এবং টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন এর নামটাই যথেষ্ট। বিশ্ব বাংলার যে গেটটা রয়েছে, হাউস গেট, গোল চত্বর, ওখানটা নেমে একটু বাদিকে গেলে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, এই যে এই ছবিটা এলো ঝট করে, এই হচ্ছে গিয়ে সেই সুবিখ্যাত টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। তাহলে আজকের মতো শেষ করছি, সামনের বৃহস্পতিবার ফের দেখা হবে টেকনো ইন্ডিয়া গ্রুপের আরেকটি কলেজের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।